নমস্কার বন্ধুরা, গল্পের হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, গল্পের হাটে আমার আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত উপন্যাস দম্পতির সপ্তম ও অষ্টম অধ্যায়। বন্ধুরা, দম্পতি উপন্যাসের সপ্তম ও অষ্টম অধ্যায় শুনতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন বন্ধুরা, উপন্যাস পাঠ শুরু করা যাক। সামনের হপ্তাতেই কাজ আরম্ভ করা দরকার, কিছু টাকা চাই। গদাধর ভর্মশাইকে বলিলেন, ক্যাশে কত টাকা আছে? 1500। আর মোকামে? প্রায় 7000। ক্যাশের টাকাটা আমাকে দিতে হবে, আপনি বন্দোবস্ত করুন, 2-4 দিনের মধ্যেই দরকার। ভর্মশাই মৃদু প্রতিবাদ করিয়া বলিলেন, ক্যাশের টাকা দিলে মিলের অর্ডারি মাল কিনবো কি দিয়ে বাবু? ক্যাশের টাকা হাতছাড়া করা উচিত হবে না। মিলওয়ালাদের 2000 গাঁটের অর্ডার নেওয়া হয়েছে, মোকামে অত মাল নেই, নগদে কিনতে হবে। এদিকে মহাজনের ঘরে আর বছরের দেনা শোধ হয়নি, তাদেরও কিছু দিতে হবে। 5,000 রেখে 1010 দিন আমায়। ভর্মশাই আর কিছু বলিতে সাহস করিলেন না, কিন্তু মনে মনে প্রমাদ গণিলেন। ক্যাশের টাকা ভাঙিয়া বাবু কি সেই ছবি তোলার ব্যবসায় ফেলিবেন? এবার যে ছবি তোলা হইল তাহাতে যদি লাভ হইত, তবে পুনরায় টাকার দরকার হইবে কেন বাবুর? এ কীরকম ব্যবসা? ভর্মশাই গিয়া অনঙ্গকে সব খুলিয়া বলিলেন। অনঙ্গ কাঁদিয়া বলিল, কি হবে ভর্মশাই? তাও যায় যাক, আমরা দেশে ফিরে নুন ভাত খেয়ে থাকবো, আপনি ওকে ফেরান। সেদিন অনঙ্গ স্বামীকে বলিল, দেখো একটা কথা বলি, আমি কোনো কথা এতদিন বলিনি, বা তুমিও আমার কাছে কিছুই বলনি, কিন্তু শুনলুম তুমি টাকা নিয়ে ছবি তৈরির ব্যবসা করছো, তাতে লোকসান খেয়েও আবার তাই করতে চাইছো, এসব কি ভালো? গদাধর বলিলেন, তুমি বুঝতে পারছো না অনঙ্গ, এসব কথা তোমায় বলেছে ওই বুড়োটা না? ও এসবের কি বোঝে যে এর মধ্যে কথা বলতে যায়? ছবিতে লোকসান হয়েছে সত্যি কথা, কিন্তু আর একখানা দিয়ে আগের লোকসান উঠিয়ে আনবো। ব্যবসার এই মজা, ব্যবসাদার যে হবে তার দিল চাই খুব বড়, সাহস চাই খুব। পুঁটি মাছের প্রাণ নিয়ে ব্যবসায় বড় হওয়া যায় না অনঙ্গ, হারি বা জিতি। আমার কি বুদ্ধি নেই ভাবছ? সব বুঝি আমি। এসবের মধ্যে তুমি মেয়ে মানুষ, থাকতে যেও না। বোঝো যদি তবে লোকসান খেলে কেন? আর জিত সব কাজেরই আছে, তাতে কি? বলেছি তো, তুমি এসব বুঝবে না। অনঙ্গ চোখের জল ফেলিয়া বলিল, আমাদের মেলা টাকার দরকার নেই, চলো আমরা দেশে ফিরে যাই। বেশ ছিলাম সেখানে, এখানে এসে অনেক টাকা হয়ে আমাদের কি হবে? সারাদিনের মধ্যে তোমার একবার দেখা পাইনে, সর্বদা কাজে ব্যস্ত থাকো, দুটো ভাত খেতে আসবার সময় পর্যন্ত পাও না। সেখানে থাকলে তবু দুবেলা দেখতে পেতাম তোমাকে। আমার মন যে কি হু হু করে সে কথা। গদাধর হাসিয়া বলিলেন, অত ঘরবোলা হয়েছিলুম বলেই সেখানে ব্যবসাতে উন্নতি করতে পারিনি অনঙ্গ। ও ছিল গেরস্ত আড়তদারের ব্যবসা, দিন কেনা দিন বেচা, লোকসানও নেই লাভও বেশি নেই, ওতে বড় মানুষ হওয়া যায় না। বড় মানুষ হয়ে আমাদের দরকার নেই, লক্ষ্মীটি চলো গাঁয়ে ফিরে যাই। আমরা কি কিছু কম সুখে ছিলাম সেখানে? না খেতে পাচ্ছিলাম না? গদাধর এইবার স্পষ্টই বিরক্ত হইলেন, কিন্তু মুখে কিছু প্রকাশ করা তাঁর স্বভাব নয়, চুপ করিয়া রহিলেন। অনঙ্গ বলিল, ওগো, আমায় একবার দেশে নিয়ে চলো না, একদিনের জন্যে। কেন, গিয়ে কি হবে এখন? 10 ঘড়ায় বনবিবির থানে পুজো মানত ছিল, দিয়ে আসবো। গদাধর হাসিয়া বলিলেন, অর্থাৎ তোমার পুজোর মানত আরম্ভ হয়ে গিয়েছে এরই মধ্যে? সেজন্যে না, তুমি অমত করো না লক্ষ্মীটি, সামনের মঙ্গলবার চলো দেশে যাই, 2 দিন থাকবো মোটে। পাগল, এখন আমার সময় নেই, এখন ওসব থাকবে। সেদিন সন্ধ্যার সময় গদাধর শোভারানীর বাড়ি গেলেন, ফোন করিয়া পূর্বেই যাইবার কথা বলিয়াছিলেন। শোভা বলিল, কি খবর? অনেক কথা আছে, খুব বিপদে পড়ে এসেছি তোমার কাছে, তুমি যদি অভয় দাও। হতভঙ্গিতে শোনবার সময় নেই আমার, কি হয়েছে বলুন না। গদাধর নিজের অবস্থা সব খুলিয়া বলিলেন। কিছু টাকার দরকার এখনই, কোনো ব্যবস্থা করা যায় কি না? বলিলেন, একটা কিছু করতেই হবে শোভা, বড় বিপদে পড়ে গিয়েছি। আর একটা অনুরোধ আমার, এ ছবিতে তোমাকে নামতে হবে, না নামলে ছবি চলবে না। তোমার টাকা আমি দেব, আমার সঙ্গে কন্ট্রাক্ট করো,
যা তোমার দাম দর হবে তা থেকে কিছু কমাবো না। শোভা, একটা যা হয় বলো আমায়। কি বলবো বলুন? ছবি মার খেয়ে যাবে আমি আগেই জানতাম। সে তো বুঝলাম, যা হবার হয়েছে, এখন আমায় বাঁচাও। আমি কি করতে পারি যে আমার কাছে এসেছেন? আরও কিছু টাকা দাও আর এই ছবিতে নামো। কোনোটাই হবে না আমার দ্বারা। আমায় এত বোকা পেয়েছেন? কেন হবে না শোভা? আমায় উদ্ধার করো। প্রথম ছবি তেমন হয়নি হয়তো, সে ছবি থেকে অনেক কিছু বুঝে নিয়েছি। আর একটিবার। শোভা এবার রাগ করিল। গলার সুর তাহার কখনো বিশেষ চড়ে না, একটু চড়িলেই বুঝিতে হইবে সে রাগ করিয়াছে। সে চড়া গলায় বলিল, আমার টাকা ফেলে দিন। মিটে গেল। আমি উদ্ধার করবার কে? আমার কথা শুনেছিলেন আপনি? আমি বলিনি যে ফিল্ম কোম্পানি চালানো আপনার কর্ম নয়? আপনি যার কিছু বোঝেন না তার মধ্যে। গদাধর উঠিয়া দাঁড়াইলেন। তারও গলায় রাগের সুর আসিয়া গেল, হয়তো রাগের সঙ্গে দুঃখও মেশানো ছিল। বলিলেন, বেশ, তুমি দিও না টাকা। না দিলেই বা কী করতে পারি আমি? তবে আমি ছবি একখানা করবই। দেখি, অন্য জায়গায় চেষ্টা করব। আচ্ছা, আসি তাহলে। গদাধর বাহির হইয়া সিঁড়ি দিয়া নামিতে যাইবেন। শোভা ডাকিয়া বলিল, বারে, চলে গেলেই হলো? শুনে যান, আমার টাকার একটা ব্যবস্থা করুন। হবে হবে, শিগগির হবে। শুনুন শুনুন। কি? কোম্পানি করবেনই তবে? আপনার সর্বনাশ হলেও শুনবেন না? গদাধর বোধ হয় খুব চটিয়া গিয়াছিলেন। সিঁড়ি বাহিয়া তরতর করিয়া নামিতে নামিতে বলিলেন, না, সে তো বলেছি অনেকবার। কতবার আর বলবো? ও আমি না বুঝে করতে যাচ্ছি নে। আমায় কারো শেখাতে হবে না। গদাধর অদৃশ্য হইয়া গেলেন। শোভা অন্যমনস্ক হইয়া কতক্ষণ সিঁড়ির মুখে দাঁড়াইয়া রহিল। সে এমন এক ধরনের মানুষ দেখিল যাহা সে সচরাচর দেখে না। অনেকক্ষণ দাঁড়াইয়া কি ভাবিয়া সে ধীরে ধীরে ঘরে ঢুকিল। একটু পরে শচীন একখানা বড় মোটর ভর্তি বন্ধুবান্ধব লইয়া হাজির হইল। সকলে কোলাহল করিতে করিতে উপরে উঠিয়া আসিল। ইহাদের মধ্যে একজনকে শোভা চেনে, উড়িষ্যার কোনো এক দেশীয় রাজ্যের রাজকুমার। পূর্বে একদিন শোভাতের স্টুডিও দেখিতে গিয়াছিলেন। পৈতৃক অর্থ উড়াইবার তীর্থস্থান কলিকাতা ধামে গত 5-6 মাসের মধ্যে কুমার বাহাদুর প্রায় 20-25 হাজার টাকা অন্তরিক্ষে অদৃশ্য করিয়া দিয়া স্বীয় দরাজ হাতের ও রজোচিত মনের পরিচয় দিয়াছেন। কুমার বাহাদুর আগাইয়া আসিয়া পরিষ্কার বাংলায় বলিলেন, নমস্কার মিস মিত্র, কেমন আছেন? এলাম একবার আপনার সঙ্গে দেখা করতে। শোভা নিষ্পৃহভাবে হাত তুলিয়া নমস্কার করিয়া বলিল, ভালো আছি। শচীন পিছন হইতে বলিল, কুমার বাহাদুর এসেছিলেন তোমায় নিয়ে যেতে। উনি মস্ত বড় পার্টি দিচ্ছেন ক্যাসানোভায় আজ 7টা থেকে। এখন একবার সবাই মিলে ব্যারাকপুর ট্রাঙ্ক রোডের। শোভা বলিল, আমার শরীর ভালো নয়। কুমার বাহাদুর বেশ সুপুরুষ, তরুণ বয়স্ক, সাহেবী পোশাক পরা, কেতাব কায়দায় দুরস্ত। সাহেবিয়ানাকে যতদূর নকল করা সম্ভব একজন অর্ধশিক্ষিত দেশি লোকের পক্ষে, তাহার ত্রুটি তিনি রাখেন নাই। অসুখের কথা শোভার মুখ হইতে বাহির হইবা মাত্র তিনি তটস্থ হইয়া বলিলেন, আপনার অসুখ হয়েছে মিস মিত্র? গাড়িতে করে যেতে পারবেন না? শোভা বিরক্তির সুরে বলিল, আগে না, মাপ করবেন। শচীন দলবল লইয়া অগত্যা বিদায় লইল। 2 দিন পরে শোভা নিজের স্টুডিওতে হঠাৎ গদাধর ও রেখাকে দেখিয়া অবাক হইয়া গেল। প্রথমে তাহার মনে হইল তাহারই জন্য উহারা আসিয়াছে। শেষে দেখিল তাহা নয়, অন্য কি একটা কাজে আসিয়া থাকিবে, অন্য কোনো অভিনেতা বা অভিনেত্রীর কাছে। শোভা সেটে দাঁড়াইবার পূর্বে সাজগোজ করিয়াছে, মাথায় মুকুট, হাতে সেকেলে তার, বালা চূড়, বাহুতে নিমফল ঝোলানো রাংতার গিল্টি করা বাজু, পৌরাণিক চিত্রের ব্যাপার। তবুও সে একজন ছোকরা চাকরকে বলিল, এই ওই বাবু আর ওই মাইজিকে ডেকে নিয়ে আয় তো। তাহার বুকের মধ্যে একটি অনুভূতি, যাহা শোভা কখনো অনুভব করে নাই পূর্বে। রেখাকে গদাধরের সঙ্গে বেড়াইতে দেখিয়াই কি এইরূপ হইল? সম্ভব নয়। উহারা যাহা খুশি করিতে পারে, তাহাতে কিছুই আসে যায় না। তবে লোকটির মধ্যে তেজ আছে, সাহস আছে। বেশিরভাগ পুরুষই তাহার কাছে আসিয়া কেমন যেন হইয়া যায়। মেরুদণ্ডবিহীন মোমের পুতুলদের দুদণ্ড চালানো যাইতে পারে, কিন্তু তাহাতে আনন্দ নাই। জয়ের গর্ব সেখানেই বড়ই ক্ষণস্থায়ী।
শানিত ছোড়ার আগার সাহায্যে কচু গাছের ডগা কাটা, ছোড়ার অপমান হয় না তাতে? গদাধরবাবুর কাছে গিয়া চাকরটি কি বলিল? গদাধরকে আঙুল দিয়া তাহার দিকে দেখাইল চাকরটা। এ পর্যন্ত শোভা দেখিল তাহার বুকের মধ্যে ভীষণ টিপটিপ শুরু হইল। অকস্মাৎ বুকের রক্ত যেন চাইয়া উপরের দিকে উঠিতেছে। ঠিক সেই সময় ডাক পড়িল। গদাধরের সঙ্গে শোভার আর দেখা হইল না সেদিন। 5-6 মাস কাটিল। পুনরায় পূজা আসিল, চলিয়াও গেল। কার্তিক মাসের শেষের দিকে একদিন শচীন কথায় কথায় বলিল, শুনেছ গদাধর আমাদের বড় বিপদে পড়েছে। শোভা জিজ্ঞাসা করিল, কি হয়েছে? ওর সেই ছবি অর্ধেক হয়ে আর হলো না, কতকগুলো টাকা নষ্ট হলো, এবার একেবারে মারা পড়বে। কেন, কি হলো? রেখা ঝগড়া করে ছেড়ে দিয়েছে। তার সঙ্গে নাকি কোনো লেখাপড়া ছিল না, এবার সে সুবিধে পেয়ে গেছে। এখন নাকি শুনছি রেখা বিয়ে করবে কাকে, সব ঠিক হয়ে গিয়েছে। যাকে বিয়ে করবে রেখাকে সে ছবিতে নামতে দেবে না। নানা গোলমাল। রেখা চলে গেলে তার সঙ্গে সুষমাও চলে আসবে। ডিস্ট্রিবিউটার অনেক টাকা ঢেলেছে, তারা নালিশ করবে গদাধরের নামে। বেচারি এবার একেবারে মারা যাবে তাহলে, বাজার শুদ্ধ দেনা। শোভা কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, গদাধরবাবু এখন কোথায়? সেই বাড়িতেই আছে, তবে শুনছি বাড়ি বন্ধক। বাড়ি থাকবে না যতদূর মনে হচ্ছে। বড্ড চাল বাড়িয়েছিল, এবার একেবারে ধনে প্রাণে গেল। মানে তুই ছিলি বাবু পাটের আড়তদার, করতে গেলি ফিল্মের ব্যবসা। যাকে জানা সাজে, বোকা পেয়ে 5 জনে মাথায় হাত বুলিয়ে, বুঝলে? শোভা একটু অন্যমনস্ক হইয়া অন্যদিকে চাহিয়াছিল। শচীনের শেষ দিকের কথার মধ্যে কতকটা মজা দেখিবার উল্লাসের সুর ধ্বনিত হওয়ায় সে হঠাৎ ঝাঁঝিয়া উঠিয়া তীব্র বিরক্তির সুরে বলিল, আহ, কেন মিছিমিছি বাজে বকছেন একজনের নামে? আপনার গাঁয়ের লোক, আত্মীয় না, এত আমোদ কিসের তবে? শচীনের কণ্ঠ হইতে আমাদের সুর এক মুহূর্তে উবিয়া গেল। সে শোভার দিকে চাহিয়া বলিল, না তাই বলছি, লোকটার মধ্যে যে কেবল নিছক বেকুপি। আবার ওই সব কথা, লোকটার মধ্যে যাই থাকুক, সেসব আলোচনা এখানে করবার কোনো দরকার নেই। শোভার গলার সুরে রাগ বেশ সুস্পষ্ট ফুটিয়া উঠিল। ইহার পর শচীন এ সম্বন্ধে কোনো কথা তুলিতে আর সাহস করিল না। কিন্তু সে আশ্চর্য হইল মনে মনে। সে জানিত শোভা 1 গাদা টাকা ধার দিয়েছে গদাধরকে। সে ধারের একটা পয়সা এখনও সে পায় নাই। তাহাদের স্টুডিওর সঙ্গে টেক্কা দিয়া গদাধর ছবি তুলিতে গিয়া বিপন্ন হইয়াছে, বিশেষত রেখার পূর্ব ইতিহাস যাহাই হোক। এখন যে অভিনয় ক্ষেত্রে সে শোভার প্রতিদ্বন্দ্বিনী হইয়া উঠিতেছে, দিন দিন এসব বিবেচনা করিয়া দেখিলে গদাধরের দুর্দশা তো পরম উপভোগ্য বস্তু, নিতান্ত মুখরোচক গল্পের উপকরণ। কি জানি মেয়ে মানুষের মেজাজ যে কখন কি, শচীন অনেক চেষ্টা করিয়াও তাহা বুঝিতে পারিল না। কিন্তু ইহা অপেক্ষাও আরও ভীষণ অবাক হইয়া গেল সে দিন কতক পরে একটি কথা শুনিয়া। একদিন তাহাদের স্টুডিওর একটি মেয়ে, শোভার বিশেষ বন্ধু, শচীনকে ডাকিয়া বলিল, শুনুন, আপনাকে একটি কথা বলি। এই যে অলকা দেবী, ভালো তো? কি কথা? কথাটা খুব গোপনে রাখবেন, কিন্তু আপনি শোভাকে জানেন অনেক দিন থেকে, তাই আপনার কাছে বলছি, যদি আপনার দ্বারা কিছু কাজ হয়। শচীন বিস্ময়ের সুরে বলিল, শোভার সম্বন্ধে কথা? আমায় দিয়ে কি উপকার, বুঝতে পারছি নে। শোভা এই স্টুডিও ছেড়ে ভারতী ফিল্ম কোম্পানিতে ঢোকবার চেষ্টা করছে, জানেন না? সেখানে চিঠি লিখেছে। শচীন মূঢ়ের মতো দৃষ্টিতে মেয়েটির মুখের দিকে চাহিয়া অবিশ্বাসের সুরে বলিল, ভারতী ফিল্ম কোম্পানি? সে তো আমাদের গদাধরের। সেসব জানি নে মশাই, ওই যে যাদের ওলট পালট বলে ছবিটি একেবারে মার খেয়ে গেল। বুঝেছি, জানি। তারপর সেখানে যেতে চাইছে শোভা। যেতে চাইছে মানে? চিঠি লিখেছে, দরখাস্ত করেছে, যাকে বলে মশাই যাওয়ার জন্যে ক্ষেপে উঠেছে। তার মানে? আমি কিছু বুঝতে পারছি নে, সেই জন্যেই আপনার কাছে বলা। এখানে ডিরেক্টরের সঙ্গে ঝগড়া হলো নাকি? সেসব না, ওর সঙ্গে আবার ঝগড়া হবে কার? আমি কিছু বুঝছি নে। ফিল্ম কোম্পানি একটা ফিল্ম বার করে, যা নাম কিনেছে তাতে ওদের ছবি বাজারে চলবে না। যতদূর আমি জানি ওদের পয়সা কড়িরও তেমন জোর নেই। ওখানে শোভা কেন যেতে চাইছে
এ আমার মাথায় আসে না কিছুতেই। আপনি বুঝিয়ে বলে দেখুন না। অলকা দেবী, আমি কি না বুঝিয়েছি? অনেক বারণ করেছি। ওর ব্যাপার জানেন তো, যখন যা গো ধরবে তা না করে ছাড়বে না। খেয়ালি মেজাজের মেয়ে, এখানে ওর কন্ট্রাক্ট রয়েছে 1 বছরের। এরা নালিশ করে দেবে, তখন কি হবে সে তো জানি। আবার বুঝে সুঝে চলতেও ওর জোড়া নেই। যেখানে যখন বুঝতে চাইবে সেখানে অঙ্ক কষবে, অথচ কেন অবুঝ হলো এমন যে। আপনি একবার বুঝিয়ে বলুন না শচীনবাবু, আমার মনে হয়। আচ্ছা দেখি কদ্দূর কি হয়। শচীন মুখে বলিল বটে, কিন্তু সে সাহস করিয়া শোভার কাছে এ প্রসঙ্গ উত্থাপন করিতে পারিল না। আজকাল করিয়া প্রায় দিন 15 কাটিল। শোভা কিন্তু স্টুডিও ছাড়িয়া কোথাও গেল না। দিনের পর দিন রীতিমতো চাকুরি করিয়া যাইতে লাগিল। তবে শচীন লক্ষ্য করিল শোভার মুখ ভার ভার। সে কোনোভাবেই তেমন মেলামেশা করে না লোকের সঙ্গে। তবু আগে যাহাও একটু আধটু করিত, এখন একেবারেই তা করে না। নিজের গাড়িতে স্টুডিওতে ঢোকে, কাজ শেষ করিয়া গাড়িতেই বাহির হইয়া যায়। সেদিন তাহার সঙ্গে অল্প কয়েক মিনিটের জন্য কথা বলিবার সুযোগ ঘটিল অলকার। গাড়িতে উঠিতে যাইবে শোভা, সামনে অলকাকে দেখিয়া সে একটু অপেক্ষা করিল। অলকা বলিল, কি আজকাল যে বড় ব্যস্ত, কেমন আছো শোভা? ভালোই আছি। তুই যাস না কেন আমার ওখানে? একটু ব্যস্ত ছিলাম ভাই, যাব শিগগির একদিন। যাক, আর কদিন আছো আমাদের এখানে? শোভা হাসিয়া বলিল, বরাবর আছি, ঘাড় থেকে ভূত নেমে গেছে। অলকা খুশি হইয়া বলিল, নেমেছে? সত্যি নেমেছে ভাই? নেমেছে। আচ্ছা চলি তবে। শচীন অলকার মুখে সংবাদটা শুনিয়া নিতান্তই খুশি হইয়া উঠিল। সেদিনই সে শোভার ওখানে গেল। মনের উল্লাস চাপিতে না পারিয়া কথায় কথায় বলিল, তারপর একটা কথা আজ অলকা গুপ্তার মুখে শুনে বড় আনন্দ হলো শোভা। কি কথা? কার সম্বন্ধে? তোমার সম্বন্ধেই। শোভা বিস্ময়ের সুরে বলিল, আমার সম্বন্ধে? কি কথা শুনি। যদিও আমি জানি নে তুমি কেন ঝোঁক ধরেছিলে ভারতী ফিল্মে যাবার জন্যে, তবুও শুনে সুখী হলাম যে সে ভূত তোমার ঘাড় থেকে নেমে গিয়েছে। শোভা গম্ভীর মুখে বলিল, ভূত নামেনি, নামিয়ে দিয়েছে জানেন। শচীন বুঝিতে না পারার ভঙ্গিতে চাহিয়া বলিল, মানে? মানে এই দেখুন চিঠি। শোভা শচীনের হাতে যে চিঠিখানা দিল সেখানা অত্যন্ত সংক্ষিপ্ত টাইপ করা ইংরেজি চিঠি। তাতে ভারতী ফিল্ম স্টুডিওর কর্তৃপক্ষ দুঃখের সঙ্গে জানাইতেছেন যে শোভারানী মিত্রকে বর্তমানে তাহাদের স্টুডিওতে লওয়া সম্ভব হইবে না। শচীন নিজের চোখকে বিশ্বাস করিতে পারিল না। ফিল্ম গগনের অত্যুজ্জ্বল ঝকঝকে তারকা মিস শোভারানী মিত্র দিনভাবে চিঠি লিখিয়া চাকুরি প্রার্থনা করিতে গিয়াছিল ভারতী ফিল্ম কোম্পানির মতো 3য় শ্রেণীর চিত্র প্রতিষ্ঠানে। আর তাহারা কিনা, ব্যাপারটা শচীন ধারণা করিতেই পারিল না। শোভারানীর মুখের দিকে চাহিয়া সে আর কিছু জিজ্ঞাসা করিতেও সাহস করিল না। তাহার মনে হইল শোভা এ সম্বন্ধে কোনো আলোচনা করিতে অনিচ্ছুক। তবুও এ এমনই একটা অবিশ্বাস্য ব্যাপার যাহা মন হইতে যাইতে চাই না। শচীন বাসায় ফিরিবার পথে কতবার জিনিসটা মনের মধ্যে নাড়াচাড়া করিল। শোভার মতো তেজি মেয়ে, সচ্ছল অবস্থার অভিনেত্রী, রূপসী তরুণী, কি বুঝিয়া কিসের জন্য এই হাস্যকর ঘটনার অবতারণা করিতে গেল? কোনো মানে হয় ইহার? যার পায়ের ধুলা পাইলে ভারতী স্টুডিওর মতো কত শত ছবি তোলা কোম্পানি কৃতার্থ হইয়া যাইত, তাহাকে কিনা চিঠি লিখিয়া জানাইয়া দিল এখানে তোমাকে চাকুরি দেওয়া সম্ভব হইবে না। সাহস করিয়া স্টুডিওর বন্ধুবান্ধবের কাছেও এমন মজার কথাটা শচীন বলিতে সাহস করিল না। শোভার কানে উঠিলে সে চটিবে। ভর্মশায় পাটের কাজ ভালোভাবেই চালাইতেছিলেন। আড়তের ক্যাশ হইতে মাসে মাসে টাকা যদি তুলিয়া না লওয়া হইত, তবে ভর্মশায়ের সুনিপুণ পরিচালনায় আড়তের কোনো ক্ষতি হইত না। কিন্তু গদাধর বারবার টাকা তুলিয়া আড়তের খাতা শুধু হাওলাতি হিসাবে ভর্তি করিয়া ফেলিলেন। কাজে মন্দা দেখা দিল। কার্তিক মাসের প্রথম নতুন পাট কিনিবার মরশুমে 5-6 হাজার টাকা বিভিন্ন মোকামে ছড়ানো ছিল। এইবার সেখান হইতে মাল আনিবার ব্যবস্থা করিতে হয়। এই সময় ভর্মশায় একটা মোটা অর্ডার পাইলেন মিল হইতে। মাল যোগান দিতে পারিলে 2 পয়সা লাভ হইবে, কিন্তু টাকা নাই। ভর্মশায় নানা দিকে বহু চেষ্টা করিয়া অকৃতকার্য হইয়া শেষে অনঙ্গর সহিত পরামর্শ করিতে গেলেন। গত 4-5 মাস তিনি অনঙ্গকে জিজ্ঞাসা না করিয়া অনঙ্গ যে এত ভালো ব্যবসা বোঝে ভর্মশায় তা দেখিয়া বিস্মিত হইয়াছেন।
বউ ঠাকরুনের প্রতি তাহার শ্রদ্ধা বাড়িয়া উঠিয়াছে। অনঙ্গ শুনিয়া বলিল, ব্যাংক থেকে কিছু নেওয়া চলবে না। তা হবে না বউ ঠাকরুন, অনেক নেওয়া আছে, আর দেবে না। মোকাম থেকে পাটা নিয়ে নিন, আর আমার গহনা যা আছে বিক্রি করুন। তোমার যা গহনা এখনো আছে বউ ঠাকরুন, তাতে আর আমি হাত দিতে চাইনি। পাটের ব্যবসা জুয়ো খেলা, হেরে গেলে তোমার গহনাগুলো যাবে। কিন্তু অনঙ্গ শুনিল না। সেও নিতান্ত ভীতু ধরনের মেয়ে নয়। এখন তাহার পিতৃবংশের যদিও কেহই নাই, কেবল এক বখাটে ভাই ছাড়া। একসময়ে তাহার বাবাও বড় ব্যবসায়ী ছিলেন, ব্যবসাদারের দিল আছে তাহার মধ্যে। সে জোর করিয়া গহনা বিক্রয় করাইয়া সেই টাকায় মালের যোগান দিল, কিছু টাকাও লাভ হইল। যেদিন মিলের চেক ব্যাংকে ভাঙানো হইবে, সেদিন গদাধর আসিয়া 1000 টাকা চাহিয়া বসিলেন। তিনি আজকাল বাড়িতে বড় একটা আসেন না। কোথায় রাত কাটান, কিভাবে থাকেন, ভর্মশায় বা অনঙ্গ জিজ্ঞাসা করিতে সাহস করে নাই। এবার কিন্তু ভর্মশায় শক্ত হইয়া বলিলেন, বাবু, এ টাকা বউ ঠাকরুনের গহনা বেচা টাকা। এ থেকে আপনাকে দিতে গেলে তার সাথে পরামর্শ করতে হবে, আর হুকুম ভিন্ন দিতে পারি নে। গদাধর ভ্রু কুঞ্চিত করিয়া বলিলেন, আড়ত আমার নামে, আপনার বউ ঠাকরুনের নামে নয়। আমার আড়তে অপরের টাকা খাটে কোন হিসেবে? সে কথাটা বাবু আপনি গিয়ে তাকে বলুন, আমি এর জবাব দিতে পারবো না। আপনি টাকা দিয়ে দিন, আমার বড্ড দরকার। পাওনাদারে ছিঁড়ে খাচ্ছে। আমি এখন যাই, কাল সকালে আবার আসব। পরদিন অনঙ্গ দুপুরে কলতলায় মাছ ধুইতেছে। হঠাৎ স্বামীকে বাড়ি ঢুকিতে দেখিয়া সে বিস্মিত হইল। গদাধর কাছে আসিয়া বলিলেন, কেমন আছো? অনঙ্গ একদৃষ্টে স্বামীর মুখের দিকে চাহিয়াছিল। অনেক দিন দেখে নাই, প্রায় 15-16 দিন। স্বামীর স্বাস্থ্য ভালো হইয়াছে, চেহারায় গেঁয়ো ভাবটা অনেক দিন হইতেই দূর হইয়াছিল। বেশ চমৎকার চেহারা ফুটিয়াছে। তবু অভিমানের নিরসতা কণ্ঠে আনিয়া সে বলিল, ভালো থাকি আর না থাকি, তোমার তাতে কি? দেখতে এসেছিলে, একদিন মরে গিয়েছে বাড়ি শুদ্ধ, না বেঁচে আছে? তুমি আজকাল বড় রাগ করো। আমি কাজ নিয়ে বড় ব্যস্ত আছি, স্টুডিওতে খাই, স্টুডিওতে শুই, তাই সময় পাচ্ছি নে। কিন্তু ভর্মশায়ের কাছে রোজই খবর পাচ্ছি ফোনে, রোজ ফোন করি গদিতে। বেশ করো, না করলেই বা ক্ষতি। কার কথা বলছো, তোমার না আমার? দুজনেরই। যাক, এখন কি মনে করে অসময়ে? খাওয়া হয়নি, তা মুখ দেখেই বুঝতে পারছি। ঘরে গিয়ে বসো, আমি মাছ কটা ধুইয়া আসছি। একটু পরে অনঙ্গ ঘরে ঢুকিয়া দেখিল স্বামী ছেলেদের লইয়া গল্প করিতেছেন। অনঙ্গ বলিল, চা খাবে নাকি? এখনো রান্নার দেরি আছে কিন্তু। গদাধর ব্যস্ত হইয়া বলিলেন, আমার দেরি করলে চলবে না, চা বরং একটু করে দাও। আর আমি এসেছিলাম যে জন্যে। অনঙ্গ বলিল, সে আমি শুনেছি, সে হবে না। টাকা তুমি দেবে না অনঙ্গ? লক্ষ্মীটি, বড় বিপদে পড়েছি। একটা মেশিনের কিস্তির টাকা কাল দিতে হবে, নইলে তারা মেশিন উঠিয়ে নিয়ে যাবে, স্টুডিওর কাজ বন্ধ হয়ে যাবে। তাহলে লক্ষ্মীটি অমত করো না, বড় আশা করে এসেছি। গদাধরের চোখে মিনতির দৃষ্টি। অনঙ্গর মন এতটুকু দমিত না বা টলিত না। যদি স্বামী হম্বিতম্বি করিত বা রাগ ঝাল দেখাইত, কিন্তু স্বামীর অসহায় মিনতির দৃষ্টি তাহার মতিভ্রম ঘটাইল। সে নিজেকে দৃঢ় রাখিতে পারিল না। গদাধর টাকা আদায় করিয়া চলিয়া গেলেন। এই টাকা দেওয়ার মুহূর্তের দুর্বলতার জন্য অনঙ্গকে পরে যথেষ্ট কষ্ট সহ্য করতে হইয়াছিল। মাসখানেক পরে আদালতের বেলিফ আসিয়া বাড়ি সিল করিয়া গেল। বন্ধকি বাড়ি, পাছে বেনামি হস্তান্তর হয়, তাই মহাজন ডিক্রির আগেই কোর্ট হইতে আটক রাখিবার ব্যবস্থা করিয়াছে। গদাধরের অবস্থা যে কত খারাপ হইয়া পড়িয়াছে, ভর্মশাই তাহা ইদানিং বেশ ভালো করিয়াই জানিতে পারিয়াছিলেন। আড়তের ঠিকানায় বহু পাওনাদার আসিয়া জুটিতে লাগিল। ভর্মশাই পাকা লোক, তাহাদের ভাগাইয়া দিলেন। এ ফার্মের সঙ্গে ওসব দেনার সম্বন্ধ কি? অনেকে শাসাইয়া চলিয়া গেল। কিন্তু যেদিন খবর পাওয়া গেল যে আদালতের বেলিফ বাড়ি সিল করিবে, সেদিন ভর্মশাই অনঙ্গকে গিয়া সব খুলিয়া বলিলেন। অনঙ্গ বলিল, আমাদের কি উপায় হবে? একটা ভাড়াটে বাড়ি আজ রাত্রির মধ্যেই দেখি, কাল সেখানে উঠে যাওয়া যাক। তার চেয়ে বলুন দেশে ফিরে যাই ভর্মশাই, সেখানে গেলে আমার মন ভালো থাকবে। এই অবস্থায় সেখানে যাবেন বউ ঠাকরুন, লোকে হাসবে না? হাসুক ভর্মশাই। আমার স্বামীর, আমার শ্বশুরের ভিটেতে আমি না খেয়ে একবেলা পড়ে থাকলেও আমার কোনো অপমান নেই। সেখানে সজনে শাক সেদ্ধ করে খেয়েও একটা দিন চলে।
এখানে তা হবে না, আপনি চলুন দেশে। আমারও তাই মত বউ ঠাকুরুন, আপনার যদি তাতে মন না দমে আজই চলুন না কেন? অনেকদিন পরে অনঙ্গ আবার দেশের বাড়িতে ফিরিল। গত 4 বছরের বর্ষার জল পাইয়া দুখানা ছাদ বসিয়া গিয়াছে। উঠানে ভাঁটশেওড়ার বন, পাঁচিলে ও কার্নিশে বনমূলা ও চিচ্চিরের ঝাড়, রোয়াকে ও দেয়ালের গায়ে প্রতিবেশীরা ঘুঁটে দিয়াছে। দু এক জোড়া জানালার কবাটকে খুলিয়া লইয়া গিয়াছে বেওয়ারিশ মাল বিবেচনায়। বাড়ির অবস্থা দেখিয়া অনঙ্গ চোখের জল রাখিতে পারিল না। একটা কুলুঙ্গিতে অনঙ্গর শাশুড়ি লক্ষ্মীর বাটা রাখিতেন। শাশুড়ির নিজের হাতের সিঁদুরের কৌটার পুতুল এখনও কুলুঙ্গির ভিতরে আঁকা। যে খাটে অনঙ্গ নববধূরূপে ফুলশয্যার রাত্রি যাপন করিয়াছিল, পশ্চিমের ঘরে সে প্রকাণ্ড সেকেলে কাঁঠাল কাঠের তক্তপোষখানা উইয়ে খাওয়া অবস্থায় এখনও বর্তমান। বাড়ি আসিয়া নামিবার কিছু পরে পাশের বাড়ির বড় তরফের কর্ত্রী ঠাকুরুন এবারই দেখিতে আসিলেন। অনঙ্গ তাহার পায়ের ধুলা লইয়া প্রণাম করিয়া বলিল, ভালো আছো দিদি? বড় ঠাকুর ভালো? ছেলেপিলে সব? হ্যাঁ, তা সব একরকম, কিন্তু বড় রোগা হয়ে গেছিস ছোট বউ। আহা, শচীনের কাছে সব শুনলাম। তা ঠাকুরপো যে কলকাতায় গিয়ে এরকম করে উচ্ছন্নে যাবে, তাকে জানতো? শুনলাম নাকি এক মাগি নাচওয়ালি নাকি ওই বলে, আজকাল তাকে নিয়ে কি ঢলাঢলি, কি কাণ্ড! একেবারে পথে বসিয়ে দিলে তোদের ছোট বউ। কিচ্ছু নেই, বাড়িখানা পর্যন্ত বিক্রি হয়ে গেল গো। আহা! অনঙ্গর চিত্ত জ্বলিয়া গেল বড় বউয়ের কথার ধরনে। সহানুভূতি দেখাইবার ছুতায় আসিয়া এ এক প্রকার গায়ের ঝাল ছাড়া আর কি। বড় তরফ যখন যে গরিব, সেই গরিবই থাকিল। ছোট তরফের তখন অত বাড়িয়া কলিকাতায় বাড়ি কেনা, আরও তো ছবি তুলিবার কোম্পানি খোলা, এসব কেন? কথায় বলে, অত বড় বেড়ে না কো, ঝড়ে ভেঙে যাবে। এখন কেমন? অনঙ্গ ঝগড়াটে স্বভাবের মেয়ে কোনো দিনই নয়। ভগবান যখন 5 জনকে দেখিতে দিয়াছেন, দেখুক। কলিকাতার বাড়ির জন্য ডবল পালঙ্ক, কয়েকখানা সোফা ও একটা বড় কাঁচ বসানো আলমারি অনঙ্গ শখ করিয়া কিনিয়াছিল। এত কষ্টের মধ্যেও সেগুলি সে বেচিয়া বা ফেলিয়া আসিতে পারে নাই, সঙ্গে করিয়া আনিয়াছে। গত সুখের দিনের স্মৃতিচিহ্ন এগুলি অনঙ্গ এখানকার ঘরে সাজাইয়া রাখিয়াছে। বড় বউ সেগুলি দেখিয়া বলিলেন, এসব এখন আর কি হবে ছোট বউ? বিক্রি করে দিয়ে এলে তবু 2 দিন চলতো সেই টাকায়। অবস্থা বুঝে ব্যবস্থা। বলিস তো, খাট আলমারির খদ্দের দেখে ওই মুখুজ্জেদের গিন্নি বলছিল একখানা খাট ওর দরকার। অনঙ্গ বলিল, আচ্ছা দিদি, আমি তোমায় জানাবো দরকার বুঝে। এনেছি যখন থাকুক, এখন জায়গার তো অভাব নেই রাখার, কারো ঘাড়েও চেপে নেই। দিন যাহা হোক এক প্রকার কাটিতে লাগিল। অনঙ্গর মনে কিন্তু বড় দুঃখ। স্বামী তাহার পর হইয়া গেল। এত কষ্ট পরের টিটকারির মধ্যেও যদি স্বামীকে সে কাছে পাইত, এসব দুঃখ কষ্টকে সে আমল দিত না। পুরানো বাড়ির কার্নিশের ফাঁকে গোলা পায়রার ঝাঁক আর গিয়াছে, তাহার পরিবর্তে বাড়ির আনাচে কানাচে রাত্রিবেলা পেঁচার কর্কশ সুর শোনা যায়। রাত দুপুরে আমড়া গাছের মাথায় চাঁদ ওঠে। একা একা ছেলে দুটি লইয়া এই শতস্মৃতি ভরা বাড়িতে থাকিতে তাহার বুক ভাঙা দীর্ঘ নিঃশ্বাস পড়ে। প্রতিদিন কলিকাতা হইতে আনা সেই পালঙ্কে শুইবার সময় রাত্রি নির্জন, বাড়িটা ফাঁকা, কেহ কোথাও নাই আজ। দিনের বেলায় তবু কাজ লইয়া ভুলিয়া থাকা যায়। রাতের নির্জনতা যখন বুকে চাপিয়া বসে, তাহার বুক হু হু করে। শত্রু হাসাইবার ভয়ে যে কান্নার বেগ দিনমানে চাপিয়া রাখিতে হয়, রাতে তাহা আর বাধা মানে না। হাতে বিশেষ পয়সা আর নাই। ভর্মশায়ের সাহায্যে সে ছোটোখাটো খুচরো ব্যবসা চালাইতে লাগিল। মূলধন নাই। হাটবারে রাস্তার ধারে পাটের ফেটি কিনিয়া কোনোদিন 1 মণ, কোনোদিন বা কিছু বেশি মাল কৃষ্ণদায়ের আড়তে বিক্রি করিয়া নগদ 8 আনা কি 12 আনা লাভ হয়। হাত খরচটা একরূপে চলিয়া যায় তাহা হইতে। মূলধনের অভাবে বেশি পরিমাণে খরিদ বিক্রি করা চলিল না। দুর্দিনের বন্ধু ভর্মশায় অনেক চেষ্টা করিয়াও কোথাও বেশি পুঁজি জুটাইতে পারিলেন না। একদিন নির্মল দেখা করিতে আসিল। অনঙ্গ সন্তুষ্ট ছিল না নির্মলের উপর, তবুও জিজ্ঞাসা করিল,
ওর খবর জানো ঠাকুরপো? কলকাতাতেই আছে, শচীনের কাছে শুনেছি। তুমি জানো ঠিকানা ঠাকুরপো? বাড়িতে একবার আসতে বলো না ওকে। যা হবার হয়েছে তা ভেবে আর কি হবে, বাড়িতে এসে বসুন, আমি চালাবো, ওকে কিছু করতে হবে না। পাগল হয়েছো বৌদি? গদাধরকে চেনো না? বলে মারি তো হাতি, লুটি তো ভাণ্ডার। সে এসে বসে তোমার ওই পাটের ফেটির ব্যবসা করবে। তাছাড়া তার এখনও রাজ্যের দেনা, কলকাতা ছেড়ে আসবার জো নেই। কত টাকা দেনা ঠাকুরপো? তা অনেক, নালিশ হয়েছে 3-4টে, জেলে যেতে না হয়। অনঙ্গ শিহরিয়া উঠিয়া বলিল, বলো কি ঠাকুরপো, এত দেনা হলো কি করে? ছবি চলল না? সে নানা গোলমাল। যে মেয়েটির ওপর ভরসা করে ছবি তৈরি করা হচ্ছিল তার হয়ে গেল বিয়ে, সে আর ছবিতে নামলো না। অন্য একটি মেয়েকে দিয়ে সে পার্ট করানো হতে লাগলো, ছবি এরকম করে হয়ে গেল। কিন্তু সকলেই জেনে গিয়েছিল যে রেখা দেবী মানে সে মেয়েটি এ ছবিতে শেষ পর্যন্ত নেই। ছবি তেমন জোরে চলল না। গদাধর বড্ড ভুল করলে। একটি খুব নামজাদা অভিনেত্রী ইচ্ছে করেই ছবিতে নামতে চেয়েছিল, গদাধর তাকে নেয়নি, শচীনের মুখে শুনলাম। কেন? তা কি করে বলবো, বোধহয় মন কষাকষি ছিল, আগে থেকে জানি না কি তার সঙ্গে। নির্মল হাসিয়া বলিল, খুব? কেন, তুমি কিচ্ছু জানো না বউ ঠাকুরুন? তার কাছে তো গদাধর অনেক টাকা ধার করেছিল, সেও তো একজন বড় পাওনাদার, তার নাম শোভারানী। আমি শচীনের কাছে শুনেছি ভর্মশাই একবার সে দেনার সম্পর্কে মেয়েটির বাড়ি গিয়েছিল। তাহলে বন্ধুরা, দম্পতি উপন্যাসের 7ম ও 8ম অধ্যায় শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি দম্পতি উপন্যাসের পরবর্তী পর্বগুলি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গল্পের হাট।